রাজনীতিবিদদের বাংলাদেশ পোল্ট্রিবাজির খেলা দেখতে দেখতে আমরা আম জনগণ বিরক্ত হয়ে পড়েছি। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল জাতীয়তাবাদী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল স্যার ঠাকুরগাঁয়ে গিয়েছেন। ঠাকুরগাঁও সদর এক আসন থেকে তিনি লড়ছেন এবং আমার বাড়ি যেহেতু ঠাকুরগাঁও, আমি ঠাকুরগাঁর ছেলে। মির্জা ফখরুল আলমগীর স্যার সম্পর্কে আমাদের আত্মীয়, সেই জায়গা থেকে একজন আত্মীয় হিসেবে চাবো মির্জা ফখরুল স্যার তার শেষ সময় অর্থাৎ ৭৮ বছর বয়সে এসে সেই তার কাঙ্ক্ষিত জন্মভূমির ঠাকুরগাঁও এক আসন থেকে জয়লাভ করুক, এই শুভকামনা রইল। কিন্তু কথা আলোচনা আসবে, ভিডিওটি লং হবে, যারা রাজনীতি পছন্দ করেন তাদের জন্যই শুরু। আমরা একটা সময় দেখেছি মির্জা ফখরুল স্যাররা বা তারেক রহমান সাহেব ৭১-এর চেতনাকে পুঁজি করে রাজনীতির দিক নির্দেশনা এগিয়ে নিচ্ছে। ঘোর বিরোধিতা করেছেন জামাতের, ঘোর বিরোধিতা করেছেন যারা স্বাধীনতা বিরোধী ওই সময় ৭১-এ ছিল তাদের। তারা যেহেতু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব স্বাধীনতার ঘোষক ছিলেন বিএনপির ভাষ্যমতে, সেহেতু তারা কিন্তু স্বাধীনতাকে ব্যবহার করেছে বাংলাদেশের, যেমন আওয়ামী লীগ ১৯৭১ সালকে তাদের পৈতৃক সম্পত্তি ভেবে নিয়ে সেই চেতনার ফেরিওয়ালা হিসেবে বারবার ক্ষমতায় এসেছেন বা দেশে নানান রকমের কূটকৌশল অরাজকতা তৈরি করার প্রচেষ্টা করেছিলেন, চেতনার বাতিঘর বিক্রি করে চলেছেন। সেই দিন কিন্তু বদলে গেছে ৫৪ বছরের ইতিহাসে এসে। আমরা গতকালকে কি দেখলাম? মির্জা ফখরুল স্যার মাথায় টুপি দিয়ে ঠাকুরগাঁয়ে বক্তব্য দিলেন যে তিনি তার দল জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় গেলে তারা কোরআন সুন্নাহর আইন চালু করবেন। বিষয়টি কেমন হাস্যকর না? ঠিক ৬ মাস আগে তিনি একটি বক্তব্য দিয়েছিলেন, এ বক্তব্য এমন ছিল যে আমরা কি জামাত? আমরা জামাত না, আমরা সেকুলার বাংলাদেশ, মুক্তিযুদ্ধের পক্ষের বাংলাদেশ গড়ার শপথ গ্রহণ করেছি। এখানে দল মত নির্বিশেষে ধর্মনিরপেক্ষ একটি রাষ্ট্র তৈরি হবে যেখানে সবার অবাধ বিচরণ থাকবে। ভোটের সময় এসে মাথায় টুপি দিয়ে মির্জা ফখরুল স্যাররা কি প্রমাণ করতে চাইলেন? অন্যদিকে যে চমক, এনসিপির ভাঙ্গন এবং এনসিপি জামাত ইসলামের সঙ্গে ঐক্যজোট গঠন করাতে এনসিপির মধ্যে যে কোন্দল, যে ভাঙ্গনের মানে সুর বেজে উঠেছে, এটা রাজনীতির জন্য শুভকর কিছু নয়। তবে জুলাই বিপ্লবের চেতনা, বাতিঘর সমস্ত কিছু এখন জামাত ইসলামের হাতে। অন্যদিকে জামাত ইসলামের মতো ১৯৭১ সালে যারা পরোক্ষ বা প্রত্যক্ষভাবে পাকিস্তানের পক্ষপাতিত্ব করেছিল, সেই জামাত ইসলামে কিন্তু এখন বাংলাদেশে অনেক বড় বড় বীর মুক্তিযোদ্ধারা যোগ দিচ্ছেন। তার মধ্যে অন্যতম এলডিপির কর্নেল অলি আহমেদ সাহেব, কর্নেল অলি সাহেব তার দল নিয়ে জামাতে যোগ দিয়েছেন। এ কর্নেল অলি সাহেব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন এবং আমাদের প্রয়াত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘনিষ্ঠ সহচর ছিলেন। তিনি প্রথম বিএনপির ভাঙ্গন শুরু করেন ২০০১ সালে। প্রায় ২৯ জন এমপি, ৩ জন মন্ত্রী নিয়ে তিনি দল থেকে বের হয়ে তারেক রহমানের সঙ্গে মনোমালিন্য করে দল গঠন করেন তৎকালীন রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীকে সাথে নিয়ে এলডিপি। প্রথম বিএনপির ভাঙ্গন শুরু করেন কিন্তু কর্নেল অলি। সেই জায়গা থেকে কর্নেল অলিকে কিক মেরে উড়িয়ে দিয়েছেন আমাদের বর্তমান আগামী প্রজন্মের যে বর্তমান ভবিষ্যৎ কাণ্ডারি বিএনপির বা বাংলাদেশের, যাকে বিশ্ব মিডিয়া বলছে যে আগামী প্রধানমন্ত্রী, সে তারেক জিয়া কিন্তু চান্স দেননি। সে জায়গা অভিমান থেকে তারেক জিয়ার উপর প্রতিশোধের জন্য তিনি জামাতে যোগ দিলেন। এরকম একজন বীর মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের
সময় যার বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল, স্বহস্তে যুদ্ধ করেছিলেন, কর্নেল অলি সাহেব জামাতে যোগ দিলেন। বিষয়টি একটু ভাবার আছে যে রাজনৈতিক মেরুকরণ কোন দিকে বদলে যাচ্ছে। অন্যদিকে আরও একজন বীর বিক্রম, আমাদের বিএনপির এক সময় দাপুটে নেতা, ১/১১ সময় যিনি একমাত্র ব্যক্তি ম্যাডাম খালেদা জিয়ার পাশে ছিলেন, তিনি কিন্তু জামাতে যোগ দিয়েছেন। তারপরে আরেক বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, তিনিও জামাতে যোগ দিয়েছেন। এই যে বীর মুক্তিযোদ্ধাদের জামাতে যোগ দেওয়া, এনসিপির জামাতে যোগ দেওয়া বা জামাতের সঙ্গে ঐক্যজোট গঠন করা, তার মানে কি ৭১ কি বিক্রি হয়ে গেল? জুলাই বিপ্লব যে হয়েছিল, যে কারণে হয়েছিল, মানুষ যা বলছিল সেটাই কি সত্য হলো? জুলাই আন্দোলন, ২৪-এর রক্তদান, তরুণ যুবকদের, ছাত্র জনতা, রিক্সাওয়ালা, শ্রমিক সকলের যে একটা স্বপ্ন ছিল নতুন বাংলাদেশ গড়া, সেই নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরা যেটা স্বপ্ন দেখেছিলাম বা তারা যেটা স্বপ্ন দেখিয়েছিল, বৈষম্যহীন বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, সেক্ষেত্রে জামাত কিন্তু তার কৌশলে এগিয়ে আছে। জামাত যে ১২ দলীয় ঐক্যজোট করেছে, হয়তো বা তাদের ঐক্যজোট আরও বাড়বে। আগামী ৩ তারিখে তাদের মহাসমাবেশ ছিল, সেটা হঠাৎ স্থগিত করার কারণ রাজনীতিতে আরও অনেক কিছু পরিবর্তন আসছে। অন্যদিকে বিএনপির মধ্যে যে ঐক্যজোট হয়েছে, বিএনপি জোট যে হয়েছে, তার মধ্যে নুরা পাগলা, আমাদের ভিপি নুরু, তার গণ অধিকার সহ যে দলগুলো যোগ দিয়েছেন, এবং যেখানে যেখানে আসন ছেড়ে দেওয়া হয়েছে সে আসনগুলোতে বিএনপির বিদ্রোহী প্রার্থী একাধিক হেভিওয়েট প্রার্থী আছে। কিন্তু জামাতের সঙ্গে যারা জোট করছেন তারা কিন্তু সহজে সরে যাচ্ছেন, সেখানে কোনো বিদ্রোহী প্রার্থী দিচ্ছেন না জামাত তাদের শরিকদেরকে পূর্ণ সহযোগিতা করবেন। এক্ষেত্রে দেখা গেল যে বিএনপি মনোনীত প্রার্থী বা জোটের যে প্রার্থীগুলো থাকবে সেখানে বিএনপির বিদ্রোহী প্রার্থী থাকবে, তার মানে বিএনপি সহ ভোটগুলো ভাগ হয়ে যাবে। নুরা পাগলার মতো মানুষ মাত্র 2টা সিটের আশায় এত বিপ্লবের ঘোষক, প্রথম কোঠা আন্দোলনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কর্ণধার, মাত্র 2টি আসন রাশেদ এবং নুরা পাগলা, এই দুজন যে মির্জাফরি করলো জনগণের সঙ্গে, জনগণকে যে কথা বলল এবং এত বেশি সমালোচনা করেছে বিএনপির এই নুরা পাগলা, শেষে সে নিজেও বিক্রি হয়ে গেল। এটা জনগণের কাছে খুব ভালো মনে হচ্ছে না। তো যাই হোক, ঝালকাঠিতে রাশেদ বিএনপিতে যোগ দিয়ে বিএনপির মনোনয়ন নিয়ে ধানের শীষে নির্বাচন করবেন, সেখানে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। রাজনীতি কেমন, মানে সর্বদলীয় নির্বাচন হচ্ছে না। এখন 24-এর যে আন্দোলন হলো, এখানে প্রতিটি দল এককভাবে নির্বাচন করবে, জনগণ যাকে পছন্দ করবে তাকে ভোট দিবে, শেষে সংখ্যাগরিষ্ঠরা মিলে একটা জাতীয় সরকার গঠন করে দেশটাকে এগিয়ে নেবে। কিন্তু আমরা দেখছি কি, মুদ্রার এপিঠ ওপিঠ, ফেসিবাদ শক্তি কোনো না কোনোভাবে আবারও ফিরে আসছে। জনগণের মুক্তি নেই, তা 24-এ আন্দোলনের কোনো মূল্যায়ন নেই। অন্যদিকে আমাদের শহীদ বীর হাদির মৃত্যুতে তেমন একটা জোরালো কোনো আমরা ভূমিকা দেখছি না। শাহবাগে রাতের পর রাত আন্দোলন করে যাচ্ছে যারা হাদি জন্য বিচারের দাবিতে কনকনে শীতে, সেখানে সরকারের তেমন সদিচ্ছা আমরা দেখছি না। বিচারের যে প্রক্রিয়া, এটা ত্বরান্বিত হচ্ছে না, আসামিদের ধরার সেরকম আমরা একটা বিষয়ও দেখছি না। টাকা ঘোষণা করা হচ্ছে, ভারতকে প্রস্তাব দেওয়া হচ্ছে, আসলে আদৌ কি বাংলাদেশের সে বিচার হবে কি হবে না, আমরা সন্দিহান। তো রাজনৈতিক লেভেল প্ল্যানিংয়ে আমরা যেটা দেখছি, জামাত ইসলাম অনেক দূরে এগিয়ে গেছে, এবং জামাত ইসলামের যে ক্যারিয়ার জুলাই বিপ্লবের পরে আমরা দেখেছি, দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজে তাদের কোনো নাম আসেনি, কিন্তু বিএনপির একাধিক নেতাকর্মীদের নামে এই চাঁদাবাজি, স্ট্যান্ড দখল, বাস স্ট্যান্ড দখল বা নানান রকমের প্রোপাগান্ডা বা সত্যিকারের বিষয়গুলো উঠে এসেছে। তো যাই হোক, নির্বাচনে আগে এসে আমাদের সিনিয়র, জ্যেষ্ঠ এবং রাজনৈতিক পুরোধা মির্জা ফখরুল স্যার মাথায় টুপি দিয়ে যখন বললেন কোরআন সুন্নাহর আইন চালু করবেন,
তখন বিষয়টি কিন্তু নেটিজনরা ভালোভাবে নেয় নাই। কারণ 6 মাস আগে সেকুলার বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছেন, এখন তিনি কোরআন সুন্নাহর আইন চালু করার বাংলাদেশ দেখাচ্ছেন। তার কারণ হলো, যেহেতু আমি ঠাকুরগাঁর ছেলে, আমি জানি মির্জা ফখরুল স্যারের আসনে আরেক হেভিয়েট জামাতের তরুণ নেতা দেলোয়ার ভাই কিন্তু ইতিমধ্যে চমকের পর চমক দেখাচ্ছেন। হয়তোবা তাকে দেখে, দেলোয়ারকে দেখেই মির্জা ফখরুল স্যার ভয় পেয়ে গেছেন যে এরকম একটা ছোট্ট বয়সের ছেলে বাচ্চার কাছে যদি আমি হেরে যাই এই শেষ বয়সে এসে, এটা লজ্জাকর। তো তাহলে কি করতে হবে? আমাকেও সে নাটকটি করতে হবে, মাথায় টুপি দিয়ে কোরআন সুন্নাহর আইন চালু করার প্রচেষ্টা করতে হবে। তো অঙ্ক সমীকরণ মিলিয়ে নেবেন, রাজনীতির সমীকরণ বদলে যাচ্ছে। এখন যদি তারেক রহমান সাহেব বাংলাদেশে আসার পর আমরা দেখছি কিছু কিছু মানুষ এত বেশি চামচামি করছেন, এত বেশি দালালি করছেন যে সমস্ত জায়গায় শুধু তারেকময় হয়ে উঠেছে। তো এই তারেকময় হয়ে ওঠাটাও কিন্তু একটা স্বৈরাচারী হয়ে যাওয়ার মতো অবস্থান। তো তারেক সাহেব যদি এই বিষয়গুলো ভালো করে পর্যবেক্ষণ করেন এবং তারেক সাহেবদের সঙ্গে অর্থাৎ বিএনপির সঙ্গে যারা ঐক্যজোট করছেন, শরিক দলগুলো যেখানে যেখানে আপনারা আসন ছেড়ে দিচ্ছেন, সেখানে আপনাদের বিদ্রোহী প্রার্থীদের যদি দমাতে না পারেন, আপনারা নির্বাচনে নিশ্চিত হেরে যাবেন, এটাই সত্য কথা। অন্যদিকে জামাত তাদের নীতির বাইরে নয়, তারা যে শরিক দলদেরকে আসন সমঝোতা করেছেন এবং সে আসনগুলোতে জামাতের যে প্রার্থীগুলো ছিল তারা কিন্তু স্বেচ্ছায় সরে দাঁড়াচ্ছেন এবং জোট বা শরিক দলকে সমর্থন দিচ্ছেন এবং তাদের পক্ষে কাজ করবেন। এক্ষেত্রে জামাত কিন্তু এগিয়ে আছে, জামাতের বিদ্রোহী কোনো প্রার্থী থাকছে না। বিদায় জামাতের সঙ্গে যারা শরিক করছেন তারা কিন্তু নির্বাচনটা খুব ভালোভাবে স্বস্তিভাবে করবেন এবং বিএনপির সঙ্গে যারা জোট করছেন তারা কিন্তু আতঙ্কেই থাকছেন, কারণ বিএনপির হেভিয়েট প্রার্থীরা সব জায়গায় বিদ্রোহী প্রার্থী হিসেবে লড়ার ঘোষণা দিয়েছেন। তো এনসিপির জামাতে যোগ দেওয়া নিয়ে বিশাল রাজনৈতিক প্ল্যাটফর্মে একটা ট্রাম্প কার্ড হিসেবে ইউজ হচ্ছে। এনসিপি জুলাই স্প্রিটের যে নেতৃবৃন্দ ছিল তারা কিন্তু এখন দ্বিখণ্ডিত হয়ে গেছে। একাংশ জামাতের সঙ্গে সমর্থন জানিয়ে ইতিমধ্যে 30টি আসন নিয়ে তারা খুশি, তার সঙ্গে আর একাংশ যারা হেভিয়েট ছিল, এনসিপির মাস্টার মাইন্ড ছিল, তারা কিন্তু সরে গিয়ে, যেমন মাহফুজ আলম তিনি বলেছেন যে এনসিপি জামাতের সঙ্গে জোট করায় তারা বিএনপির সঙ্গে বেইমানি করেছে। কথাটা রহস্য কি বোঝায়? একদিক দিয়ে অন্যদিকে দিয়ে যারা ডাক্তার যারা আমেরিকা মতো একটা এত জীবন ছেড়ে দিয়ে জনগণের সেবা করার জন্য বাংলাদেশে এসে জুলাই বিপ্লবের স্পিরিট যে সবচেয়ে মেয়েটি তৈরি করেছিল ডাক্তার যারা, সেও কিন্তু সরে দাঁড়িয়েছে। সে যদিও বিএনপি আহ্বানে সাড়া দেয়নি বা জামাতের আহ্বানে সাড়া দেয়নি, স্বতন্ত্র নির্বাচন করবেন। দেখা যাক রাজনীতির খেলা কোথায় যায়। তবে জনগণের কাঙ্ক্ষিত স্বপ্ন হয়তোবা পূরণ করতে পারছে না কোনো রাজনৈতিক দলেই। ঠিক আগের মতোই আমরা দেখছি মুদ্রার এপিঠ এবং ওপিঠ। মন্দের চেয়ে ভালো জামাতে যেহেতু বীর মুক্তিযোদ্ধারা যোগ দিচ্ছেন, সেহেতু কিছু একটা ঘটতে যাচ্ছে। রাজনীতির বিশাল পট পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। তো নির্বাচন কত দূর এগিয়ে যাবে আর ডক্টর ইউনূস স্যার কতটা স্বচ্ছ নির্বাচন উপহার দিতে পারবেন, সে অপেক্ষায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা চাই আমাদের মাতৃভূমি ভালো থাকুক, সৎ মানুষরা এই নির্বাচনে নির্বাচিত হয়ে জাতীয় সংসদে যাক এবং দেশ গঠন করুক। আমরা কোনো মার্কার পর নির্ভর করছি না। আমরা এবার সাধারণ ভোটার যারা আছি, আমাদের একটাই কাজ হবে, সৎ ব্যক্তি আমার এলাকার যারা জনগণের কাজ করবে, যারা দুর্নীতি করবে না, যারা ঘুষ খাবে না, যারা চাঁদা খাবে না, তাদেরকে নির্বাচিত করব। আমরা কোনো মার্কা দেখে ভোট দিব না, আমরা ব্যক্তিকে নির্বাচিত করব। ওই ব্যক্তিরা কতটুকু সৎ এবং নেতৃত্ব দেওয়ার মতো সাহসী ব্যক্তি এবং জনগণের পাশে, জনগণের সঙ্গে সম্পর্ক রাখতে পারে এবং জনগণের ভালোবাসার মানুষ হতে পারে, আমরা সে বিষয়গুলো নির্বাচিত করে তারপরে আমরা ভোট দেব। শুভকামনা রইল প্রিয় মাতৃভূমির জন্য। দুঃখ হয় হাদির জন্য, দুঃখ হয় আমাদের দীপু দাসের জন্য। এরকম অকাল মৃত্যু, অপমৃত্যু আমরা চাই না। দীপু যেমন বাংলাদেশেরই সন্তান, হাদিও বাংলাদেশের সন্তান। আমরা এই সকল দুষ্কৃতিকারীদের বিচার চাই এবং চূড়ান্ত বিচার চাই। এই ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না হয়, সে অপেক্ষায়। বাংলাদেশ দীর্ঘজীবী হোক। বাংলাদেশের জন্য অনেক অনেক ভালোবাসা। মা
মাটি মাতৃভূমির জন্য আমরা সবসময় সজাগ এবং তৈরি থাকব নিজের বুকের তরতাজা রক্ত দেওয়ার জন্য। দেশের যে কোনো ক্লান্তি লগ্নে আমরাও ঝাঁপিয়ে পড়ব। জনগণের উপর কোনো শক্তি নেই, এদেশের মালিক জনগণ। জনগণ যা বলবে তাই হবে। কোনো রাজনৈতিক নেতা, কোনো বাহু শক্তি, কোনো পরাশক্তি, কোনো সাম্রাজ্যবাদ শক্তি, কোনো আধিপত্য শক্তির কাছে বাংলাদেশের অন্তত বিবেকবান মানুষ মাথা নত করবে না। আমরা স্বাধীন চেতা মানুষ, বীর বাঙালি মানুষ। আমরা বীর বাঙালি, আমরা জীবন দিয়ে দেশকে রক্ষা করতে জানি। বারবার 47 থেকে শুরু করে এই 24 পর্যন্ত ইতিহাস তাই বলে দেয়। হাদিরা বারবার ফিরে আসবে, মাস্টার দা সূর্য সেন ফিরে আসবে, মাওলানা ভাসানীরা বারবার ফিরে আসবে এবং এই দেশকে আধিপত্য, সাম্রাজ্যবাদী, লুটেরা, ঘুষখোর, দুর্নীতিবাজদের হাত থেকে রক্ষা করবে। আমরা চাই জনগণের বাংলাদেশ, জনগণতান্ত্রিক বাংলাদেশ। আমরা সকল ধর্মমত নির্বিশেষে প্রতিটি জাতি, সম্প্রদায়, গোষ্ঠী যেন একসাথে বসবাস করতে পারি, সে প্রত্যাশায় আমাদের আগামী দিনে যারা রাষ্ট্র গঠন করবেন তাদের কাছে আমরা আশাবাদ প্রকাশ করছি। বাংলাদেশ দীর্ঘজীবী হোক।